আসসালামু আলাইকুম। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। স্টুডেন্টের সংখ্যা খুবই কম, আর 2-1 মিনিট দেখি আর কেউ আসে কিনা। আচ্ছা, আমরা ততক্ষণে আমাদের কুইজ রিলেটেড ডিসকাশনটা স্টার্ট করে দিতে পারি। অলমোস্ট স্টুডেন্টরা চলে এসেছে। তোমাদের সাথে বোধহয় বাকি সিআরদের সাথে যোগাযোগ হয়েছে। জি স্যার। তোমাদের দুজন সিআর আমাকে মেসেজ করছে, তোমাদের ওপিনিয়ন বলো দেখি। জি স্যার। কখন টাইমটা জানো তোমরা? পরে ঠিক হলো যেটা। স্যার আমরা তো শনিবারে ওই যে 6:45-এ ঠিক করেছি টাইমটা। সেটাই আর কি, সেই সিআর আমাকে জানাইছে মেসেজ করে, ওটা জানালাম। এটা তোমরা সবাই জানো কিনা? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের কুইজ রিলেটেড, কিভাবে প্রিপারেশন নিবা, কি কি কোশ্চেন, কি ভাবে প্রিপারেশন নিতে হবে, সেগুলো আমরা আজকে ফার্স্ট ক্লাস ডিসকাস করব। আচ্ছা, কুইজ 1 কোথা শেষ হয়েছিল বলো দেখি। না, স্টকগুলো স্যার হাইব্রিড স্টেপার মোটর আগ পর্যন্ত হয়েছিল। কুইজ 2 এর সিলেবাস আমরা এভাবে নেই যে হাইব্রিড স্টেপার মোটর থেকে নিয়ে উইন্ড টারবাইন জেনারেটর আগ পর্যন্ত যেটা। জি স্যার, রিজলভার পর্যন্ত বলেছেন। রিজলভার পর্যন্ত। এখন কি কি জিনিস কি ভাবে আসতে পারে আমি একটু সংক্ষেপে বলি, তোমরা যদি একটু রেকর্ড করতে একটু কাগজ কলমে লিখে দিলে আমরা ভালো হতো। 2 মিনিট সময় একটু কাগজ কলম নিয়ে বসো, আমরা একটু কোশ্চেন গুলো একটু ফার্স্ট ক্লাস দেখে নিই। আমি তো তোমরা স্লাইড শেয়ার করি, তোমরা কাগজ কলম নাও। আচ্ছা, আমি একটু শেয়ার করি এবং এখানে আমি টাইপও করতেছি, মুখেও বলতেছি, তোমরা একটু দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের হাইব্রিড স্টেপার মোটর দিয়ে কি করতে হবে, আমাদেরকে ডিজাইন করতে হবে।
এটা হচ্ছে একটা ডিজাইন প্রবলেম, যে ডিজাইন এ হাইব্রিড স্টেপার মোটর দ্যাট ক্যান প্রডিউস অর দ্যাট হ্যাজ দ্য স্টেপ অ্যাঙ্গেল অফ 1.8 ডিগ্রি। এখন এখানে আমি একটু কোশ্চেনের একটু ভেরিয়েশন সম্পর্কে বলি। তো তোমরা সবাই জানো যে 1.8 ডিগ্রি পাইতে হলে আমার টিথ লাগবে হলো 50টা। এখন আমার যে মোটরটা আছে তাতে যদি 30টা টিথ থাকে, ঠিক আছে, আমার যে মোটর তাতে যদি টিথ থাকে 30টা, তাহলে কি হবে? এটা হলো কোশ্চেন। কোশ্চেন হলো, আমি বলছিলাম দুই রকম স্টেপার মোটর আছে, একটাতে 50টা টিথ আর একটা 30টা টিথ। তাহলে এখন আমি যদি স্টেপ অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই তাহলে 50 টিথ দিয়ে তখন দেখা যাবে সেটা পারা যাবে না। এই কারণে আমি 30 টিথ এবং 50 টিথ দিয়ে কি কি কম্বিনেশন আনা যায় সেগুলো একটু বলে দিচ্ছি। সলিউশন হচ্ছে 50 টিথ এবং ফুল স্টেপ। সলিউশন হচ্ছে 50 টিথ ফুল স্টেপ। আচ্ছা, কিভাবে? এটা এভাবে যে আমরা সবাই জানি যে স্টেপার মোটরের যে ইকুয়েশন সেটাতে কি ছিল, স্টেপার মোটর ইকুয়েশন ছিল এরকম যে স্টেপ অ্যাঙ্গেল স্টেপ অ্যাঙ্গেল কি একটা নাম দিয়ে দাও, স্টেপ অ্যাঙ্গেল ধরো থিটা, মানে কি কিভাবে সলিউশন গুলো আসবে আমি একটু খালি সংক্ষেপে কিছুটা বলে দিই, সহজ হবে। স্টেপ অ্যাঙ্গেল ডেল্টাও হয় থিটা হয়, এটা ধরলাম আর কি। এবং স্টেপ অ্যাঙ্গেল স্টেপ অ্যাঙ্গেল সমান যে থিটা, এটা আমরা স্ট্রেট এখানে বসাই দিলাম, ঠিক আছে। স্টেপ অ্যাঙ্গেল আমি ধরলাম হলো থিটা, তাহলে এখানে স্টেপ অ্যাঙ্গেল লেখার দরকার নাই। থিটা সমান কি হবে? থিটা সমান হচ্ছে প্রথমে এই করতে হবে কি, আমাকে হর আর লব করতে হবে, তাহলে এটা মুছে দিতে হবে। মুছে দিয়ে কি করতে হবে, এখানে এই নিতে হবে এবং এখানে লিখতে হবে যে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 50, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 360 ডিগ্রি আমি দিয়ে দিব, 360 আর এগুলো মুছে দিই, 360 ডিগ্রি আর ডিভাইডেড বাই হচ্ছে 50। এটাকে বলা হবে প্রথমে স্টেপ অ্যাঙ্গেল যদি থিটা হয় আর অ্যাঙ্গুলার পিচ যেটা, স্টেপ অ্যাঙ্গেল হচ্ছে থিটা আর অ্যাঙ্গুলার পিচ যেটা, ঠিক আছে, ANGULAR অ্যাঙ্গুলার PITCH, অ্যাঙ্গুলার পিচ যদি পি হয়ে থাকে তাহলে প্রথমে আমি আগে পি বের করি, তারপর থিটা বের করলে ভালো হবে। অর্থাৎ প্রথমে আমি বের করব হচ্ছে পি, তাহলে এখানে আমি কি করলাম, এখানে বসাই দিলাম। তাহলে পি সমান হচ্ছে 360/50, এটা হচ্ছে ডিগ্রি হবে, এবং থিটা সমান হচ্ছে p/4, p/4। তাহলে এবার কি হবে, আমি এখানে ভ্যালু পেয়ে যাচ্ছে 360 বাই, আমি যদি 50 দিয়ে দিই, বা নাম্বার অফ টিথ
কন্ট্রোল জেড 50 না দিয়ে এন দিয়ে দিই, এন হচ্ছে টিথ নাম্বার, এখানে এন দিয়ে দিই ব্যাস, ঠিক আছে, টিথ নাম্বার এন, এটা সমান খালি মান জানা হলো 50, ব্যাস। তাহলে আমি এখন কি করবো, 360 ডিগ্রিকে 50 দিয়ে ভাগ করব, 50 দিয়ে ভাগ করলে আমি পাবো হচ্ছে 7.2। তারপর আমি স্টেপ অ্যাঙ্গেল থিটা যখন বের করব তখন সেটাকে দিয়ে আমি আবার কি করব, 4 দিয়ে ভাগ দেব। জিসান খেলা যাস না, খেলা যাস না। হ্যালো, কি শেয়ার হয়েছে? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, পরে দেখতেছস? কি ব্যাপার, তোমরা স্ক্রিনটা শেয়ার দেখতে পাচ্ছ কি? হ্যালো, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, কেউ মনে দেখতে পাচ্ছে না, যাই হোক। এনিওয়ে, আমরা তাহলে এইভাবে করে দেখলাম যে এখানকার সলিউশনটা আসলো যে আমার 7.2 কে আবার 4 দিয়ে ভাগ করলে আমার আসলো 1.8 ডিগ্রি। তাহলে আমার একটা সলিউশন হয়ে গেল। তাহলে এটাকে আমি দিলাম হলো 1 নাম্বার প্রবলেম, ডিজাইন এ হাইব্রিড স্টেপ দ্যাট ক্যান প্রোডিউস অর স্টেপ অ্যাঙ্গেল অফ 1.8 ডিগ্রি। ঠিক আছে, এটা সহজ করে দ্যাট হ্যাজ দ্য স্টেপ অ্যাঙ্গেল অফ 1. এবার একই প্রবলেমকে কি কি ভাবে ঘুরিয়ে দেওয়া যেতে পারে সেটা আমি দেখি। কন্ট্রোল সি, এটাকে P1 দিয়ে দিই, প্রবলেম 1, এটাকে এক্সাম্পল দিয়ে দিই, এক্সাম্পল 1, এটাই সবচেয়ে ভালো হবে, সহজ। এরপর আমি এক্সাম্পল 2 দেখাচ্ছি, সেম জিনিসটা এবার একটু ভিন্ন ভাবে দেখাবো। সেটা হলো যে এক্সাম্পল 2 এর সময় এদেরকে আবার ডিফাইন করার কোনো দরকার নাই, এরা কি, এরা সবাই আমরা জানি, থিটা এবং পি ডিফাইন হয়ে গেছে। এক্সাম্পল 2 তে গিয়ে আমাকে কি করতে হবে, এমন একটা স্টেপের মধ্যে ডিজাইন করতে হবে যেটা স্টেপ অ্যাঙ্গেল এখানে আসলে আলাদা। মনে করো এবার 1.8 এর বদলে এবার তোমাকে দিল 0.9 ডিগ্রি। 0.9 ডিগ্রি কিভাবে আনবা? সলিউশন হচ্ছে সেম, 50 টি থাকবে, এটা ফুল স্টেপের বদলে সলিউশন কি হবে, হাফ স্টেপ হবে, হাফ স্টেপ। এই পয়েন্টগুলো একটু বুঝতে হবে আমাদের, ঠিক আছে? এইভাবে করে আমরা কি করতে পারি, আমরা এই এটার ইভেন ফ্র্যাকশন পর্যন্ত যেতে পারি, অর্থাৎ 0.9 ডিগ্রি পর্যন্ত আমরা এখান থেকে স্টেপ অ্যাঙ্গেল পেতে পারি। এবার আমরা এই সলিউশনটাকে একটু অন্যভাবে আনতে চাচ্ছি, যে তাহলে আমরা এই এক্সাম্পলগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে যে এটা কিভাবে হলো, ব্যাস এটা বুঝতে পারলাম। তাহলে এখানে থিটা সমান যেহেতু p/4, কাজে স্টেপ সমান যেটা হবে, আমি স্টেপ সমান কি বলছিলাম, যে স্টেপ অ্যাঙ্গেলের ফর্মুলা হচ্ছে এটা, যদি হাফ স্টেপ হয় এটাকে জাস্ট অর্ধেক করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আসে কি করতে হবে, আমাদের রেজাল্ট যেটা হবে এটাকে কি করে দিতে হবে, θ/2 করে দিতে হবে। θ/2 করলে আমার এখানে সলিউশন হয়ে গেল। আচ্ছা, এবার এক্সাম্পল 3 তে আমরা আসি। আমরা এমন একটা স্টেপের মধ্যে ডিজাইন করব যেখানে স্টেপ অ্যাঙ্গেল আছে, মনে করো টিথ নাম্বার 50টার জায়গায় আছে 30টা। এবার কি হবে, এই হচ্ছে কথা। এটার জন্য আমাকে আসলে জিনিসটা একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখন আমার ছিল 50 টি তালা স্টেপার মোটর, এখন টিথ হয়ে গেল 30। এখন আমি কি হবে, 360 ডিভাইডেড বাই 30 আমাকে করতে হবে। তাহলে আমরা সবাই জানি এখানে কি হবে, 12 হবে, তাই না? 360 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে 30, তাহলে আমি পাচ্ছি 12, 12 কে 4 দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি 3। এখন তোমাকে আমি প্রবলেম দিয়ে দিলাম, ডিজাইন স্টেপার মোটর দ্যাট হ্যাজ দ্য স্টেপ অ্যাঙ্গেল অফ 3 ডিগ্রি। তাহলে তোমাকে সলিউশনে আসতে হবে 30 টি স্টেপার মোটরে আসতে হবে, এবং এটাকে ফুল স্টেপ রাখতে হবে, এখানে কিন্তু হাফ স্টেপ চলবে না, ফুল স্টেপ রাখতে হবে। এবং টিথ নাম্বার এখন 30, তাহলে এখানে আসলে কত, 12, ঠিক আছে? এবং বাকি ভ্যালুগুলো আমরা বসাই দিই, পিচ এবং স্টেপ অ্যাঙ্গেলের ভ্যালুগুলো কত আসবে এগুলোর ভ্যালু আমরা বসাই দিই, জাস্ট এখানে বসাই দিলাম ভ্যালু, এই দিলাম বসাই। স্টেপ অ্যাঙ্গেল থিটা সমান এখন কত আসবে, পিচ প্রথমে আসবে। আচ্ছা, প্রথমে পিচটাই লিখি, প্রথমে স্টেপ অ্যাঙ্গেল লেখাটা ঠিক না, কারণ আগে আসবে অ্যাঙ্গুলার পিচ, পরে স্টেপ অ্যাঙ্গেল আসবে, কাজেই এটা কেউ ঠিক করে নি, আগে আসবে অ্যাঙ্গুলার পিচ, তারপরে আসবে স্টেপ অ্যাঙ্গেল। তো এটা আমাদের এভাবে চিন্তা করতে হবে। তো আমাদের সলিউশন হচ্ছে এখন যে অ্যাঙ্গুলার পিচ পি ইজ ইকুয়াল টু আসলো কত, এবার আসলো আমার 30 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি চলে আসলো। তাহলে 30 ডিগ্রি যখন চলে আসলো তখন আমাদেরকে এখানে বের করতে হবে যে স্টেপ অ্যাঙ্গেল কত। স্টেপ অ্যাঙ্গেল থিটা সমান হচ্ছে 3 ডিগ্রি, সরি এটা 12, 30 না, এটা হচ্ছে 12। 12 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, এটা হচ্ছে আসবে হচ্ছে থিটা হলো 4 আসবে, ঠিক আছে? তার মানে থিটা সমান 3 ডিগ্রি। 12 কে 3 দিয়ে ভাগ দিয়ে 4 আসে, ঠিকই আছে, 3 ডিগ্রি। তাহলে আমার স্টেপ অ্যাঙ্গেল চলে আসলো।
এইভাবে আমাদেরকে সবগুলো সলিউশন করতে হবে। আচ্ছা, আর কি ভেরিয়েশন আসতে পারে? এটাকেই একটু ঘুরায় দেওয়া হলো যে মনে করো এটার তো কোনো দরকার নাই, আর এটাকে কেটে দিলেই হয়, কারণ এই ফর্মুলাটা তো একবার দিয়েছি আমরা, এটা বারবার দরকার নেই। এটাকে ডিলিট করে দিই, এটার কোনো দরকার নেই। কন্ট্রোল এক্স ডিলিট, এবং এখানেও তাই, এটাকে কন্ট্রোল এক্স। একটা ফর্মুলা একবারই আসবে। হ্যাঁ, জাস্ট আমি যেহেতু দেখাচ্ছি তোমাদের, এগুলো বারবার কোনো দরকার নেই, খালি এক্সাম্পল গুলো খেয়াল করে যাও, তাহলেই হয়ে যাবে। এই একটা ইকুয়েশন এটা, ঠিক আছে, আর কোনো ইকুয়েশন নাই। এরপরে আমরা এক্সাম্পল 4 গিয়ে দেখতেছি যে আমাদের কি করতে হবে, এমন একটা স্টেপার হাইব্রিড স্টেপার মডেল ডিজাইন করতে হবে যেখানে কি হবে, স্টেপ অ্যাঙ্গেল এবার হবে 1.5 ডিগ্রি। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো কি করতে হবে। 1.5 ডিগ্রি যদি চাই, তখন আমাকে করতে হবে কি, আমাকে টিপ নাম্বার দিতে হবে 30, এবং এখানে ফুল স্টেপের বদলে আমাকে দিতে হবে হাফ স্টেপ, ঠিক আছে। সেক্ষেত্রে তাহলে অ্যাঙ্গুলার পিস হবে পিস হবে, আর স্টেপ অ্যাঙ্গেল হবে 3 ডিভাইডেড বাই আবার কি হবে 2 হবে, ঠিক আছে। এটা সমান সমান হবে হচ্ছে 1.5 ডিগ্রি। এই হলো আমার মানে পুরা মানে থিমটা। এখন এটার উপর ভিত্তি করে আমাদেরকে হাইব্রিড স্টেপার মোটরের আসলে স্টেপ অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে, ঠিক আছে, যে আসলে কি হবে। স্যার কোশ্চেনে কি টিথটা বলে দেওয়া থাকবে নাকি এটা আমরা ডিসাইড করব? বলো বলো, কোশ্চেনে কি বলতেছো? মানে কোশ্চেনে কি টিথ সংখ্যাটা বলে দেওয়া থাকবে না আমরা ডিসাইড করব? দুই রকম হতে পারে। তোমাকে যদি বলা হয় ডিজাইনে হাইব্রিড স্টেপার মোটর দ্যাট হ্যাজ দ্য স্টেপ অ্যাঙ্গেল অফ 1.5 ডিগ্রি, সেই ক্ষেত্রে তোমাকে আমি টিপ বলে দিব না, তুমি তখন ওটা ডিজাইন করবে যে মানে কিভাবে 1.5 ডিগ্রি আনা যাবে। তোমার কাজটাই হলো চিন্তা করা যে কিভাবে এই অ্যাঙ্গেলটা আনা যায়, এটাই হলো তোমার চিন্তা, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, আবার বিপরীত হতে পারে যে আমি টিপ নাম্বারটা বলে দিলাম এবং তোমাদেরকে সেই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো যে স্টেপ অ্যাঙ্গেলটা কত হবে, ঠিক আছে। মানে দুইটাই কখনো বলে দেওয়া থাকবে না, হয় তোমাকে বের করতে হবে টিপ থেকে স্টেপ অ্যাঙ্গেল, আর স্টেপ অ্যাঙ্গেল থেকে পুরো ডিজাইন বা টিপটা বের করতে হবে। আচ্ছা, এরপরে এটার সাথে কি কি আসতে পারে, যেমন ডিজাইনের মধ্যে আরেকটা প্রবলেম আসতে পারে যে এটার জন্য তুমি কি করবা, যে যদি কমপ্লিট ডিজাইন আসে, ঠিক আছে, এগুলোকে আসলে ক্যালকুলেট বলতে হবে, এগুলো ডিজাইন না। ডিজাইন মানে হচ্ছে ডিজাইন হাইব্রিড হিসেবে দ্যাট হ্যাজ দ্য স্টেপ অ্যাঙ্গেল অফ 1.5 ডিগ্রি অবলিক সামথিং লাইক দ্যাট, অর কিছু একটা দিয়ে দিলাম। তো ডিজাইনের মধ্যে আসলে কি কি জিনিস ইনক্লুড থাকবে সেটা একটু আমি বলে দিচ্ছি। ডিজাইন মানে হচ্ছে প্রথমে থাকবে হচ্ছে স্টেপার মোটরটার যে তোমার ডিজাইনের মধ্যে থাকবে প্রথমে ক্রস সেকশনাল ভিউটা থাকবে, ঠিক আছে, ক্রস সেকশন। এরপরে থাকবে অর্থাৎ অপারেশনটা, অপারেশন ওইভাবে ডিসক্রাইব হবে না, ক্রস সেকশনটা আঁকাই নিয়ে তোমাকে করতে হবে কি, টাইমিং ডায়াগ্রাম দিয়ে দিবা, ঠিক আছে, তারপরে উইন্ডিং ডায়াগ্রাম দিয়ে দিবা, এরপরে ড্রাইভার সার্কিট, এগুলো দিয়ে দিতে হবে। তোমার ক্রস সেকশনটা আঁকাতে হবে ওটা, ঠিক আছে, টাইমিং ডায়াগ্রাম দিতে হবে, উইন্ডিং ডায়াগ্রাম দিতে হবে, ড্রাইভার সার্কিট দিতে হবে, আর দিতে হবে কানেকশনটা। ব্যাস, আমরা যেভাবে ক্লাসে দেখিয়েছি ওইভাবে করে কানেকশন গুলো দিয়ে দিবা। কি ব্যাপার, উইন্ডিং ডায়াগ্রামের সমস্যা করতেছে, উইন্ডিং ডায়াগ্রাম ঠিক করে দেখা যাচ্ছে, যাই হোক, উইন্ডিং ডায়াগ্রাম, ড্রাইভার সার্কিট, কানেকশন, এগুলো থাকতেছে আমাদের হাইব্রিড স্টেপার মোটরের ডিজাইনের মধ্যে, ঠিক আছে। তাহলে এটা গেল, তাহলে হাইব্রিড এখন আমাদের গেল। এবার আমাদের আসতেছে হলো যে নেক্সট টপিকটা একটু দেখে নিই। আচ্ছা, আমি একটু দেখে নিই, আবার আমি ফিরতেছি যে লাস্টে এটার টপিক ছিল। আচ্ছা, এরপর আমরা আলোচনা করেছিলাম মাইক্রো স্টেপিং সম্পর্কে। কাজে মাইক্রো স্টেপিং এর উপরে আমাদের কিছু আলোচনা থাকবে। তো মাইক্রো স্টেপিংটা আমি একটু ওপেন করি, তোমাদের দেখাই যে মাইক্রো স্টেপিং এ মেলা রকম ভাগ ছিল। হ্যাঁ, তা আমি তোমাদের একটু যে কোনো একটা দেখাই, যেমন ধরো একটা এক্সাম্পল। তো মাইক্রো স্টেপিং এর বেসিক থিমটা তো আমরা সবাই জানি, যে মাইক্রো স্টেপিং এ আমাদেরকে বিভিন্ন রকম হিসাবপাতি করে আমি একে ফ্র্যাকশনাল একটা স্টেপ অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে। তো ফ্র্যাকশনাল স্টেপ অ্যাঙ্গেল আনাটাই হলো চ্যালেঞ্জিং, যে কিভাবে আমরা আনবো। সেটার জন্য আমরা এখানে একটু স্ক্রিনটা শেয়ার দিলে সহজ হবে বুঝতে, এক্সপ্লেন করতে সহজ হবে। মাইক্রো স্টেপিং কোথায় গেল, মাইক্রো স্টেপিং
এখানে তো দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছিল এটা নাকি এটা না, এটা ক্যান্সেল দিয়ে নিউ শেয়ারে যায়। এই যে আসছে এই শেয়ার। তো মাইক্রো স্টেপিং এর কনসেপ্টটা ছিল আমাদের এরকম যে আমাদের কথার কথা একটা ফ্র্যাকশনাল ডিগ্রি দেওয়া থাকবে, এবং মাইক্রো স্টেপিং গুলো যখন তোমাদের দেওয়া থাকবে তখন সাধারণত চেষ্টা করতে হবে যে এগুলো হাইব্রিড স্টেপার মোটর অথবা ফুল স্টেপ বা হাফ স্টেপ বা অন্যান্য মোটর দিয়ে করতে হবে। আর এখানে বিএইচ কার্ভটা একটু এক্সপ্লেন করতে হবে যে আসলে কিভাবে এটা এইচ এর সাপেক্ষে বিটা ডিপেন্ড করে, এবং আমি একটা পার্টিকুলার অ্যাঙ্গেল কিভাবে অ্যাচিভ করবো। যেমন আমি এখানে এক্সাম্পল হিসেবে দেখিয়েছি যে এখানে এ থেকে বি, এখানে 6 পোলের স্টেপার মোটর দেওয়া আছে এ থেকে বি। হ্যাঁ, এটা 45 ডিগ্রি, সরি এটা 8 পোল। এখান থেকে এটা 45, 90, 135, 180, তার মানে এটা 8টা পোল। 8 পোলের ক্ষেত্রে আমি কিভাবে এটার ক্যালকুলেশনটা করবো যেখানে দেখানো আছে, ঠিক আছে। এখানে অ্যাঙ্গুলার ভিন স্টেটের পজিশন দেওয়া আছে, এখানে দেখানো আছে যদি আমি 6টা লেভেলে ভাগ করি, 6টা লেভেল ঠিক না, 3টা লেভেলে ভাগ করলে 6টা স্টেপ পেয়ে যাচ্ছে। এখানে যেমন 3টা লেভেলে ভাগ করা আছে, H1 H2 H3 এই লেভেলটা B1 B2 B3 এদেরকে রিলেট করতেছে। তো এদের উপর ভিত্তি করেই আসলে আমাদের মূলত কি হবে, এখানে আমাদের স্টেপ অ্যাঙ্গেল গুলো অনুযায়ী স্টেপটা আমি বসিয়ে দিয়েছি। 0 এটা একটা পজিশন, তারপর 1 2 3 4 5 6, এই 6টা পজিশনের জন্য আমার অ্যাঙ্গুলার পজিশন গুলো হচ্ছে এরকম, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমি স্টেপ অ্যাঙ্গেল পাচ্ছি 7.5 ডিগ্রি, যেমন নিচে আমি ক্যালকুলেট করেছি 7.5 ডিগ্রি। এটা পাওয়ার জন্য কি করতে হবে, এমন ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, এখানে ধরে নিতে হবে যে আমাদের যে কয়েল রেজিস্ট্যান্সটা দেওয়া আছে কয়েলের রেজিস্ট্যান্সটা ফিক্সড। কয়েলের রেজিস্ট্যান্স কিন্তু ভ্যারি হবে না, তাই না? কয়েলের রেজিস্ট্যান্স যদি ফিক্সড থাকে তাহলে আমি যত বেশি ভোল্টেজ দিব তত বেশি কারেন্ট ফ্লো হবে। এটা কিসের ফর্মুলা অনুযায়ী? অ্যাকর্ডিং টু ওমস ল। ওমস ল অনুযায়ী আমরা জানি যে যে কোনো একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যত যে কারেন্টটা ফ্লো করে তার এর মধ্যে যে আমরা অ্যাপ্লাই করি ভোল্টেজটা, সেটার কি প্রপোর্শনাল, ঠিক আছে। তাহলে প্রপোর্শনাল যদি হয়ে থাকে তাহলে আমরা যে অনুপাতে ভোল্টেজ অ্যাপ্লাই করবো সেই অনুপাতে কারেন্ট ফ্লো হবে। যে অনুপাতে কারেন্ট ফ্লো হবে, এখানে যে লেখা আছে H সমান N ইন্টু I, তার মানে হলো যে টার্ন নাম্বারটাও ফিক্সড, রেজিস্ট্যান্সটাও ফিক্সড, তাহলে কি হবে, ভোল্টেজ ভেরি করলে কারেন্টটাও ভেরি হবে। যখনই কারেন্ট ভেরি হয়ে যাবে তখনই এখানকার যে H বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি সেটা ভেরি হয়ে যাবে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি ভ্যারি হয়ে গেলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ভ্যারি হয়ে যাবে। ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ভ্যারি হয়ে গেলে সেখানে কি হবে, টর্ক প্রোডিউস হবে, ফোর্স তৈরি হবে। সেটা আমরা এক্সপ্লেন করেছি। সেই অনুযায়ী এখানে আমাকে ভোল্টেজ ফর এ এবং ভোল্টেজ ফর বি আলাদা আলাদা কয়েলের জন্য ভোল্টেজের মানগুলো বসিয়ে দিতে হবে। ভোল্টেজের মানগুলো বসিয়ে দিলে আমরা তখন কি করতে পারবো, এখানে কত ডিগ্রি স্টেপ সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এরপরে আমি আরেকটা স্লাইড দেখাই, মানে এটা এগুলো জাস্ট একটু রিভিউ করতেছি আমি খুব শর্টে। এবার তোমরা সবাই জানো, ক্লাস সবাই করেছে এগুলো। জাস্ট এখন তোমাকে ম্যাথমেটিক্যাল এই প্রবলেম গুলো, মানে ডিজাইন রিলেটেড প্রবলেম গুলো একটু খালি বুঝতে হবে। এটা হলো বোঝার ব্যাপার, আর কিছু না। এটা প্রিটি মাচ ইজি, এটা আসলে মুখস্থের কিছু নয়, সব বুঝতে হবে এগুলো। আমি এবার আরেকটা এক্সাম্পল ওপেন করতেছি, একটু জাস্ট রিভিউ হয়ে যাবে আমাদের। আচ্ছা, আমি আরেকটা স্লাইড শেয়ার দিচ্ছি এখানে। আমি একটা নিউ শেয়ার দিলাম। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যদি পোল থাকে 6টা আগের মতোই, এখানে 6 পোল মাইক্রোস্টেপিং মোটর দেখতে পাচ্ছি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পোল, তার মানে এটা বুঝতে পারছি 60 ডিগ্রি করে হবে। এবার আমি করছি কি, এখানে মানে টোটাল নাম্বার অফ লেভেল ইকুয়াল 5 রাখছি, H1 H2 H3 H4 H5। তার জন্য আমি B1 B2 B3 B4 B5 এর লেভেলটা পাইছি। এটার উপর ভিত্তি করে আমি দেখলাম যে আমার তাহলে টোটাল 10টা স্টেপ আনা যাবে। 5টা বি মানে 10টা লেভেল আনা যাবে। এর আমরা করে দিয়েছি 0 থেকে 10 পর্যন্ত। প্রত্যেকটা ক্ষেত্রে কোন জায়গায় কত ভোল্টেজ দেবো সেগুলো আমরা ক্লাসে ডিসকাস করেছি। ভোল্টেজের উপর ডিপেন্ড করে কারেন্ট ভ্যারি করবে, কারেন্টের উপর ভ্যারি করে এনআই ভ্যারি করবে। এনআই মানে এইচটা থাকবে এদিকে, এটার জন্য করেসপন্ডিং যে বি সেটা আমরা এখানে পাবো, এবং সেই বি এর ভ্যালুটা আমাদের এখানে বসাই দিতে হবে। বসাই দিলে আমরা মূলত দেখতে পাবো যে আমাদের কি পরিমাণ মানে টর্ক, মানে ফোর্স এবং টর্কটা প্রডিউস হচ্ছে এবং কোথা থেকে কানেকশনটা যাচ্ছে। তাহলে আমাদেরকে জাস্ট কি করতে হবে, এই ভ্যালুটা একটু মানে বুঝতে হবে, এখান থেকে কিভাবে এটা অ্যাপ্লাই করলাম কিভাবে এটা পাইলাম। আমরা ক্লাসে যেভাবে ডিসক্রাইব করেছি সেভাবে জাস্ট আমরা এটা বসাই দিবা, টেবিলটা করে দিবা, ব্যাস, তাহলে ডিজাইনটা হয়ে গেল। এখানে যেমন স্টেপ অ্যাঙ্গেল আছে 6 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এটাও গেল। এখন প্রত্যেকেরই যে একই রকম থাকবে তা না, কারো হয়তো 6 ডিগ্রি, কারো হয়তো 7.5 ডিগ্রি, কারো হয়তো 10 ডিগ্রি। এটা ডিপেন্ড করবে আর কি, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করবে।
তাহলে এই ছিল আমাদের যেটা হলো এটা হলো মাইক্রো স্টেপিং স্টেপার মোটর। ঠিক আছে, কাজে মাইক্রো স্টেপিং এর ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, মাইক্রো স্টেপিং এর কোশ্চেনের প্যাটার্নটা আমরা এইভাবে চিন্তা করতে পারি। আমি আবার আমার মূল যে ওয়ার্ডের ফাইলটা আমি শেয়ার করতেছি সেটা হচ্ছে এখানে। তো এইখানে হলো হাইব্রিড, সেটা হলো হাইব্রিড স্টেপার মোটর। হাইব্রিড স্টেপার মোটর এটা হওয়ার পরে আমরা চলে আসলাম মাইক্রো স্টেপিং স্টেপার মোটর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এরপর চলে আসলাম মাইক্রো স্টেপিং স্টেপার মোটরে। জাস্ট আমি বসাই দিচ্ছি মাইক্রো স্টেপিং স্টেপার মোটর। এখানে কি থাকবে, যেমন এক্সাম্পল 1 ডিজাইনে মাইক্রো স্টেপিং স্টেপার মোটর। ডিজাইনে মাইক্রো স্টেপিং স্টেপার মোটর দ্যাট হ্যাজ দ্য স্টেপ অ্যাঙ্গেল। মাইক্রো স্টেপিং একটু গ্যাপ দিয়ে দিই, মাইক্রো এভাবে ওটা নিবে, এভাবে নিবে, আচ্ছা নিবে যখন ভালো মতো। মাইক্রো স্টেপিং স্টেপার মোটর দ্যাট হ্যাজ দ্য স্টেপ অ্যাঙ্গেল অফ, এইখানে থাকবে ভেরিয়েশন। ঠিক আছে, এখানে কারো থাকবে 10 ডিগ্রি, কারো থাকবে 6 ডিগ্রি। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম থাকবে। তাহলে আমি কয়েকটা এক্সাম্পল খালি বসাই দিচ্ছি যে কি কি থাকতে পারে। যেমন 10 ডিগ্রি থাকতে পারে, তারপরে থাকতে পারে 6 ডিগ্রি। ঠিক আছে, এখানে আমি বসাই দিলাম 6 ডিগ্রি। 6 ডিগ্রির পরে থাকতে পারে 7.5 ডিগ্রি। ঠিক আছে, 7.5 ডিগ্রি পরে থাকতে পারে 10 ডিগ্রি, তারপর থাকতে পারে 15 ডিগ্রি। ঠিক আছে, আমি এটসেট্রা দিয়ে দিলাম, এটসেট্রা মানে হচ্ছে যে এরকম কিছু থাকতে পারে। ডিজাইনে মাইক্রো স্টেপিং স্টেপার মোটর দ্যাট হ্যাজ দ্য স্টেপ অ্যাঙ্গেল অফ এত ডিগ্রি। কথা হলো যে টোটাল নাম্বার অফ পোলস এটা দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, এছাড়া তোমাকে হয়তো অঙ্কের কিছুই বলা থাকবে না, তোমাকে স্টেপ কি করতে হবে, ডিজাইন করতে হবে কি কি মাইক্রো স্টেপিং স্টেপার মোটরটা যার স্টেপ অ্যাঙ্গেলটা হবে 6 ডিগ্রি অথবা 7.5, 10, 15 ইত্যাদি, মানে যে কোনো একটা দিয়ে দিব। কিন্তু আমি এটা নির্দিষ্ট করে নাও বলতে পারি যে তুমি কতগুলো পোল ইউজ করবে, কারণ বললেই তোমার জন্য কঠিন, তুমি স্বাধীন মোতাবেক ডিজাইন করো, এটাই ভালো। তুমি এমন ভাবে মাইক্রো স্টেপিং স্টেপার মোটর ডিজাইন করবা জানো এই অ্যাঙ্গেলটা আমি পাই, ব্যাস তাহলেই হয়ে গেল। এটা যেভাবে হোক সেভাবেই হবে। তাহলে হয়ে গেল আমার এটা মাইক্রো স্টেপিং স্টেপার মোটরটা। আর এখানে যে আমরা বলছিলাম যে ডিজাইনের মধ্যে যে কি কি থাকতেছে এটা আমি সবার মাথার উপর দিয়ে দিই, কারণ এটা মাইক্রো স্টেপিং এর ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য স্টেপার মোটরের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, আর যে ডিজাইন মিন্স কি সেটা আমি এখানে বলে দিলাম। শুরুতেই আমি একটু ডিক্লেয়ার করে দিই, ইন্টার দিয়ে দিলাম যে যত রকম মোটর আছে মোটরের ক্ষেত্রে ডিজাইন বলতে আমরা এরকম বুঝবো, এটা একটু মাথার উপর দিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা এমবি নোটাবেন, মানে জাস্ট ডিজাইন বলতে আমরা কি মিন করতেছি। হ্যাঁ, আর যদি এগুলো সব না থাকে তাহলে সেটা আসলে ডিজাইন হবে না। ঠিক আছে, আচ্ছা গেল। এরপরে আমরা আসতেছি হলো পরের টপিকে। আমি তাহলে একটা নতুন স্লাইড শেয়ার করি, একটু ওয়েট করি, এটাকে স্টপ শেয়ার করি। হ্যাঁ, এরপরে আমরা আসতেছি হলো 9 এর পরে চলে আসলো এখানে রিপালশন মোটর চলে আসলো। ঠিক আছে, রিপালশন মোটর আমরা পড়েছি, ইলেকট্রোস্ট্যাটিক মোটর পড়েছি, ফুয়েল সেল হয়েছে, সিনক্রোনাইজ রিজার্ভার। তাহলে রিপালশন মোটর আমরা চলে যাই এক নজরে। তো রিপালশন মোটরে আমাদের কয়েকটা পজিশন ছিল অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো রিপালশন মোটর থেকে আমরা কিছু শেয়ার করি। এখানে মোটামুটি পুরোটাই দেখা যাচ্ছে রিপালশন মোটরের যে হিসাবটা। আমি একটু স্লাইড শেয়ার করি তোমাদের। এই হলো আমাদের নতুন শেয়ার, কোথায় দেখা যাচ্ছে এখন। এটা ছিল আমাদের রিপালশন মোটর, এখানে পাশে স্ট্রাকচারটা দেওয়া আছে যে এখানে যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরতে হয় তাহলে কিভাবে ঘুরবে সেটা দেখানো হয়েছে। ক্লকওয়াইজে একই ব্যাখ্যা, কাউন্টার ক্লকওয়াইজে একই ব্যাখ্যা।
তাহলে আমরা এখানে স্টেটর এবং এটা রোটর হিসাব করেছি এবং সেই অনুযায়ী আমাদের কি এক্সপ্লেন করতে হবে, যেটা যদি কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করতে হয়, so how can we make it rotate to the counter clockwise direction, and mathematically presented here. এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন আমরা পাবো। তো সিম্পল ইকুয়েশন হচ্ছে যে কোনো একটা মোটর ঘুরতে গেলে টর্ক ফর্ম হতে হবে, টর্ক ছাড়া কোনো মোটরই ঘুরবে না, সোজা বাংলা হিসাব। কাজে তোমাকে প্রমাণ করতে হবে যে রিপালশন মোটরে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে টর্ক প্রডিউস হচ্ছে, এইটাই প্রমাণ করলে ব্যাস হয়ে গেল, তখন ক্লেম করতে পারবো যে মোটরটা কাউন্টার ক্লকওয়াইজে ঘুরবে। তাহলে এখানে হচ্ছে টর্ক ডেভেলপ হচ্ছে কিভাবে, যে এফ আর ক্রস ডি এখানে দেখানো আছে, এখান থেকে যে এখানে যে ফোর্সটা, এই ফোর্সটা হচ্ছে রিপালসিভ ফোর্স যেটা এফ আর, এই এফ আরটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। সেই রিপালসিভ ফোর্সের সাথে ডি হলো ডিসটেন্স, ডিসটেন্স মানে এখান থেকে এটা যে ডিসটেন্স সেটা আমরা ডিসক্রাইব করেছি, অর্থাৎ কেন্দ্র থেকে যে ম্যাগনেটিক পোল গুলো আছে তার যে দূরত্বটা সেটা হচ্ছে ডি। তাহলে এফ ক্রস ডি মানে এফ আর ডি সাইন থিটা। সাইন থিটা কোথেকে আসলো? সাইন থিটা আসলো এই ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন থেকে। মূলত রিপালশন ফোর্সটা ছিল এফ ক্রস আর, ঠিক আছে। এখন এফ ক্রস আর যদি আমি অ্যাপ্লাই করি, তার সমস্যা হচ্ছে দুটো উপাংশ ছিল, একটা উপাংশ ছিল হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা which is denoted as fh and it has a vertical component fv। তাহলে দুটোই কম্পোনেন্ট ছিল আমাদের, এই দুটো কম্পোনেন্টকে আমরা কি করেছি, we have considered both components here। এবং আমরা দেখেছি যে ভার্টিক্যাল কম্পোনেন্ট যেহেতু কেন্দ্রের দিকে কাজ করে, তাহলে এখানে যদি আমি ভ্যালুটা বসাই দিই তাহলে এফ ডি সাইন 0 হয়ে যায়, তাই না? কারণ ডি এর সাথে এটা 0 ডিগ্রি, তার মানে সাইন 0 মানে টোটাল টর্ক 0। সুতরাং এফ ভি থেকে টোটাল কোনো টর্ক ডেভেলপ হয় না। আচ্ছা, হয় না যে সেটা তো আমরা নিচে দেখলে বুঝতে পারি, যে এখানে দেওয়াই তো আছে, এই যে এখানে তো দেখানো আছে যে টাউ ভি কি, এফ ভি এর জন্য যে ডিসটেন্সটা এফ ভি ক্রস ডি সমান এফ ডি সাইন থিটা সমান এফ ডি সাইন 0 মানে 0। 0 ডিগ্রির জন্য এই ভার্টিক্যাল কম্পোনেন্ট থেকে কোনো টর্ক প্রডিউস হবে না। আর হরাইজন্টাল থেকে কি হবে? হরাইজন্টাল থেকে এখানে টর্ক প্রডিউস হচ্ছে কিভাবে, যে হরাইজন্টাল কম্পোনেন্ট যেহেতু বাম দিকে কাজ করছে, আমরা কনভেনশন ধরেছিলাম, এই যে এখানে একটা গ্রিন অ্যারো দেওয়া আছে, দ্য কনভেনশন ইজ সাচ দ্যাট দ্য রাইট অ্যারো shows the positive direction and the left arrow shows the negative direction, as that arrow indicates the left side, therefore we use negative sign here। আমরা এই কারণে এখানে নেগেটিভ সাইন বসাই দিলাম এবং তার সাথে ক্রস ডি করলাম। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এফ এইচ মানে কি, এটা 90 ডিগ্রি তার সাথে রাইট অ্যাঙ্গেল, আমরা দেখতেই পাচ্ছি এখানে as it is in the right angle, therefore its value is minus tau। সুতরাং ফুল কন্ট্রিবিউশনটা হরাইজন্টাল থেকে হচ্ছে, সেটা আমাকে এখানে উপাংশতে দেখাতে হবে। এটা যেরকম আমরা কাউন্টার ক্লকওয়াইজে দেখাচ্ছি, এটাকে আমাকে আবার ক্লকওয়াইজও দেখাতে হবে যদি চাই। তাহলে রিপালশন মোটর থেকে আমার এক্সপ্লেনেশনটা হলো এরকম। আমি যদি এটা থেকে কেটে দিই, এখানে স্টপ শেয়ার করে দিই, তাহলে আমরা আবার নতুন আগের শেয়ারে চলে আসি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিপালশন মোটর। আচ্ছা, রিপালশন মোটরের প্রবলেম গুলো কিরকম? রিপালশন মোটরে খুবই সিম্পল। রিপালশন মোটরে জাস্ট এরকম থাকতে পারে যে শো দ্যাট অথবা ডিসক্রাইব mathematically clockwise, counter clockwise, stop and ideal position। Describe mathematically clockwise, counterclockwise, stop and ideal position of a repulsion motor। ঠিক আছে, তাহলে এটার জন্য আমি দেখাই দিলাম যে এটার বিভিন্ন পজিশন গুলো এটা কি হবে। ঠিক আছে, এটা এক্সাম্পল 1, এটাকে এক্সাম্পল বলাটা ঠিক হবে না, এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে 1, জাস্ট 1 টপিক। ঠিক আছে, এটা হচ্ছে ডিসক্রাইব ম্যাথমেটিক্যালি ক্লকওয়াইজ। আচ্ছা, এটা তো আরেকটা ছিল এখানে টপিক 1 আমরা TOPI সি টপিক হচ্ছে 1 to 4, 4টা টপিক এখানে হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, যে বিভিন্ন রোটেশন গুলো ব্যাখ্যা করা 1 to 4। আরেকটা ছিল টপিক, সেটা হলো যে এটার যে কনস্ট্রাকশন, ওয়ার্কিং প্রিন্সিপাল, অ্যাপ্লিকেশন, টপিক 5 to 7
টপিক 5 to 7 ছিল হচ্ছে কনস্ট্রাকশন, describe the construction, working principle and applications. অ্যাপ্লিকেশনের সাথে আমি তো অবশ্যই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা এক্সপ্লেন করেছি, এটার সুবিধা অসুবিধাগুলো এক্সপ্লেন করেছি। 5 to 8 দিদি ডিসক্রাইব দ্য কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপল, ঠিক আছে, অ্যাপ্লিকেশনস এন্ড কম্পারিজনস, ঠিক আছে। অবশ্য এটা খারাপ দেখা যায়, কম্পারিজন আলাদাই দিয়ে দিই, এটা এখানে খারাপ দেখাচ্ছে, আমরা এখানে এটা দিয়ে দিই কম্পারিজনটা, ঠিক আছে। টপিক 8 হচ্ছে কম্পেয়ার এ রিপালশন মোটর, compare the repulsion motor with the other motor. Compare the repulsion motor with other motors easily হয়ে যায়, কারণ এটা স্পেসিফিক না, অন্যান্য মোটর গুলোর সাথে রিপালশন মোটর যে কম্পেয়ার সেটা আমরা দেখাতে পারি। এই ছিল আমাদের রিপালশন মোটরের যে টপিক গুলো, ঠিক আছে। এরপর আমরা পরের টপিকে চলে আসি। আমি এই পুরো রাইট আপটা তোমাদের সাথে শেয়ার করবো, অসুবিধার কিছু নাই। আমি পরের টপিকে চলে আসি। তোমরা কি সবাই মানে কথাগুলো বুঝতে পারছো? কোশ্চেনের প্যাটার্নটা বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, একটু খালি শুনে নাও তাহলে সহজ হবে। আমি আরেকটা ফাইলে যাচ্ছি, এটা কেটে দিই। আচ্ছা, রিপালশনের পরে কি আছে একটু দেখে নিই। রিপালশন পরে আছে ইলেকট্রোস্ট্যাটিক, ফুয়েল সেল, এটা বেশ শেষ, আর বেশি টপিক নাই। ফুয়েল সেলের মধ্যে জাস্ট কি আছে, আগে ইলেকট্রোস্ট্যাটিক মোটর আছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা ইলেকট্রোস্ট্যাটিক মোটর অপারেশন হচ্ছে। তো এটার খুব সামান্য কিছু নলেজ আমাদের লাগবে, ঠিক আছে, যে কিভাবে আমরা একটা ইলেকট্রোস্ট্যাটিক মোটরকে এক্সপ্লেন করব, সেটা একটু আমি দেখাচ্ছি তোমাদের এখানে। এটা কোথায় গেল, শেয়ারে আসতেছে না কেন? শেয়ারে আসতেছে না কেন? আচ্ছা, এখানে আসছে, হ্যাঁ এবার শেয়ার হয়েছে। দেখো যে ইলেকট্রোস্ট্যাটিক মোটরের মধ্যে আমরা দুই রকম পড়ছিলাম, একটা পড়ছিলাম হলো লিনিয়ার, এখানে যেটা দেখতে পাচ্ছি যে এখানে যে ইলেকট্রোস্ট্যাটিক মোটরটা ছিল, এখানে ছিল স্ট্যাটিক অবজেক্ট এবং এখানে মুভিং অবজেক্ট ছিল, এবং এখানে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করেছি কুলম্বস ফোর্সের মাধ্যমে। You have to explain the electrostatic motor using Coulomb's force, and you have to prove that how can you apply the force in this type of motor. এখানে কিভাবে ফোর্সটা অ্যাপ্লাই করতে হয় আমাদেরকে আসলে ব্যাখ্যা করতে হবে একটু, তো এটা একটু আমাদের দেখতে হবে। আরেকটা হলো যে রোটেশনাল টাইপ, এটাও ছিল আমাদের। তো রোটেশনাল টাইপটা এখানে দেখানো হয়েছে যে কিভাবে রোটেশনাল টাইপে দুটো ইলেকট্রোডের মাধ্যমে যে ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশনের মাধ্যমে আমাদের চার্জের আদান প্রদান হয়েছে এবং কিভাবে টর্কটা এখানে প্রডিউস হয়েছে, এই টর্কের প্রডিউস হওয়াটা আমরা এখানে দেখেছিলাম ম্যাথমেটিক্যালি, এবং তোমরাও সেভাবে এক্সপ্লেন করবে। এবং এটা সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আলোচনা ছিল, যে এটার আসলে এটার সাথে অন্যান্য মোটরের কি কি সুবিধা অসুবিধা ইত্যাদি ছিল, সেগুলো আমরা এখান থেকে ডিসকাস করেছি, ঠিক আছে। তাহলে এখানে ইলেকট্রোস্ট্যাটিক মোটরে তোমাকে কুলম্বস ফোর্সের মাধ্যমে এটাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে আমরা এখানে যদি বসাই দিই, স্টপ শেয়ার করে দিই, তাহলে আমরা এখানে নিউ শেয়ারে যাচ্ছি, আমরা আগের শেয়ারটাতে। এখানে আমরা যেটা আনবো সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক মোটর। তাহলে এখানে কন্ট্রোল সি, আমরা এখানে চলে আসলাম পরেরটাতে, কন্ট্রোল ভি, ইলেকট্রোস্ট্যাটিক মোটর। ইলেকট্রোস্ট্যাটিক মোটর, এটা এখানে দেওয়া আছে। সেই ইলেকট্রোস্ট্যাটিক মোটর থেকে একইভাবে আসবে যে আমাদেরকে এখানে দুই রকম আছে, টপিক 1, যেটা টপিক 1 থেকে টপিক 3 পর্যন্ত থাকবে হলো ডিসক্রাইব দ্য অপারেশন অফ
describe the operation of an electrostatic motor. Electrostatic motor, first thing. And describe the operation of an electrostatic motor. এটার মধ্যে থাকবে হচ্ছে দুইটা থাকবে, একটা হচ্ছে লিনিয়ার রোটেশনাল, ঠিক আছে, রোটেশনাল বোথ। তাহলে এখানে টপিক 1 থেকে 2 আমরা নিয়ে গেলাম, যে লিনিয়ার এবং রোটেশনাল দুই ধরনের এক্সপ্লেনেশন। এবার টপিক 3 আর 4 এ যেটা থাকবে যে এদের অপারেশন সম্পর্কে থাকবে, যে লিনিয়ার কি হবে, রোটেশনালি কি হবে, ঠিক আছে। এখানে ডিসক্রাইব দ্য কনস্ট্রাকশন অফ প্রিন্সিপাল ইন অ্যাপ্লিকেশন অফ, এটাই দিয়ে দিই, অফ ইলেকট্রোস্ট্যাটিক মোটর, এটাই সবচেয়ে সুন্দর ছিল, এটাই। ডিসক্রাইব দ্য কনস্ট্রাকশন অফ প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন অফ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক মোটর, ঠিক আছে, অফ অ্যান ইলেকট্রোস্ট্যাটিক মোটর। তাহলে এগুলো সবগুলো কি থাকবে, লিনিয়ার এন্ড রোটেশনাল বোথ, দুই ধরনের জন্যই থাকবে। তাহলে আমি এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলে মিটে যায়, ঝামেলাই শেষ। সেটা হলো লিনিয়ার এবং রোটেশনাল দুই রকমই থাকবে, আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম। এই হলো আমাদের এটা। লিনিয়ার এবং রোটেশনাল উভয়টার জন্য থাকলো অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক মোটর। তো এটার জন্য টপিক 1 থেকে 3 থাকলো। এরপরে থাকবে হচ্ছে যে একটা লিনিয়ার মোটরের ক্ষেত্রে কিভাবে তুমি লেফট থেকে রাইটের দিকে বা রাইট থেকে লেফটের দিকে ঘোরাবা, ঠিক আছে, হাউ টু মুভ and a linear electrostatic motor, how to move a linear electrostatic motor to the left and right hand side, মানে কিভাবে একটা লিনিয়ার ইলেকট্রোস্ট্যাটিক মোটরকে লেফট এন্ড অর রাইট হ্যান্ড সাইডে আমরা মুভ করতে পারবো। দুটার জন্য দুটো ভিন্ন ব্যাখ্যা ছিল, কিভাবে আমরা এক্সাইটেশন দিলে এটা হবে। আর কম্পেয়ার দ্য ইলেকট্রোস্ট্যাটিক মোটর উইথ আদার মোটরস, ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক মোটর উইথ আদার মোটর। তাহলে আমাদের হয়ে গেল। তো এই হলো আমাদের, কি মুশকিল, কি সমস্যা করে, রাইট হ্যান্ড এভাবে দিতে হবে, আচ্ছা দিলাম। তো এখন অন্যান্য ইলেকট্রিক মোটরের সাথে আদার মোটরের আমরা যে কম্পেয়ারটা দেখালাম। এরপরে আমরা পরের টপিকে চলে আসতেছি, যে ফুয়েল সেল। এটা তো সবারই মনে আছে, ফুয়েল সেলে জাস্ট কিছুই ছিল না, কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল এগুলো ছিল, সেগুলো আমরা বলবো, ঠিক আছে। ফুয়েল সেলের পর সিঙ্ক্রোনাস ডিসলভার কতদিন আগে পড়লাম, এগুলো আমার মনে আছে। তাহলে ফুয়েল সেল থেকে আমাদের আসতেছে হলো ফুয়েল সেলের, বিশেষ করে প্রোটন এক্সচেঞ্জ মেমব্রেন ফুয়েল সেলের যে কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল, এগুলো থাকতেছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস, এই জিনিসগুলো এগুলো আমাদেরকে সুন্দর মতো এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। এগুলোই ছিল আমাদের টপিক। তাহলে আমি এখন ফুয়েল সেল এবং সিঙ্ক্রোনাস এবং ডিসলভার উপর থেকে আমরা একটা জাস্ট সামারি করে দিচ্ছি। এছাড়া আমাদের কোনো টপিক, আর কি কোনো টপিক মিসিং হয়েছে, একটু হেল্প করে দেখি আমাকে কেউ, স্টুডেন্টরা বলো দেখি কোন টপিক কি আর মিসিং হয়েছে কিনা। সব টপিক কভার হয়েছে আমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে তো হয়ে গেল, আমাদের সব টপিক কভার হয়ে গেছে। তাহলে কোশ্চেনের প্যাটার্নটা আমরা জেনে গেলাম, যে আমরা কিভাবে আসলে প্রিপারেশনটা নিব সেটাও বুঝতে পারলাম। তো এইখানে ফাইলটা গেল কোথায়, এখানে তো রাখলাম ফাইলটা, এই যে এখানে আসছে। আচ্ছা, এখন তাহলে আসলে হলো ইলেকট্রিক মোটর পর ফুয়েল সেল। ফুয়েল সেলের মধ্যে তেমন কিছুই নাই আমাদের, জাস্ট অল্প একটু আলোচনা আছে, ঠিক আছে। এখানে ডি হচ্ছে ফুয়েল সেল। ফুয়েল সেলের মধ্যে কনস্ট্রাকশন ওয়ার্কিং প্রিন্সিপাল এবং অ্যাপ্লিকেশন থাকবে অফ এ ফুয়েল সেল।
ফুয়েল সেলটা থাকবে। আর ফুয়েল সেলের এগুলোর সাথে থাকবে হচ্ছে যে কম্পারিজন থাকবে ফুয়েল সেলের সাথে অন্যান্য যে ব্যাটারি ফুয়েল সেলের যে কম্পারিজন সেটা থাকবে। ঠিক আছে, এটা টপিক 4 হবে, কম্পেয়ার দ্য ফুয়েল সেল এন্ড ব্যাটারি। ঠিক আছে, ফুয়েল সেল উইথ ব্যাটারি। আর সবার লাস্টে কি থাকলো, সিঙ্ক্রো এন্ড রিজলভার। ঠিক আছে, সিঙ্ক্রো এন্ড রিজলভারের মধ্যে কি থাকবে, সিঙ্ক্রো এন্ড রিজলভার এখান থেকে নিয়ে নিই, কন্ট্রোল সি এখানে বসাই দিই, কন্ট্রোল ভি। তাহলে সিঙ্ক্রো এন্ড রিজলভারের মধ্যে কোশ্চেন যেটা থাকবে সেটা হচ্ছে এরকম যে সিঙ্ক্রোস এন্ড রিজলভার। তো এই সিঙ্ক্রোস বানানটা মাইক্রোসফট ওয়ার্ডের কাছে নতুন, এটা আসলে এটা পপুলার ওয়ার্ড না, এটাকে আমি একটু ডিকশনারি করে দিচ্ছি, সিঙ্ক্রোস এন্ড রিজলভার। তো এখানে একই রকম ভাবে ডিসক্রাইব দ্য কনস্ট্রাকশন অফ এ প্রিন্সিপাল এন্ড অ্যাপ্লিকেশন অফ এ সিঙ্ক্রো, এটা আরেকটা নাম আছে সেল সিন, হ্যাঁ, আরেকটা নাম আছে রিজলভার। একই জিনিস না, আলাদা জিনিস। সিঙ্ক্রো অবলিক সেল সিন এটা একই জিনিস, আর রিজলভারটা আলাদা করে কমা দিয়ে লিখি, তাহলে কনফিউশন হতে পারে, মনে হতে পারে সবগুলো সিনোনিম। ঠিক আছে, এখানে এন্ড দিলে আরো বেটার হবে, এন্ড রিজলভার। হ্যাঁ, এগুলো হয়ে গেল আমাদের কনস্ট্রাকশন। এরপরে আমাদের দেখাতে হবে যে সিঙ্ক্রোসের ক্ষেত্রে স্পটটি কানেকশন যেটা সেটা দেখাতে হবে। কম্পেয়ার দা সিঙ্ক্রোস উইথ রিজলভার। সিঙ্ক্রোস বানান কে বলে দিলাম, আবার কি সমস্যা করলো বুঝলাম তো না। SYNCHROS, সিঙ্ক্রোস বানান তো কে বলে দিলাম, তাও ভুল করতেছে কেন। SYNCHROS আবার ভুল করছে, আসলে আবার ডিকশনারিতে অ্যাড করি, কি সমস্যা হলো জানি না। কম্পেয়ার দা সিঙ্ক্রোস উইথ রিজলভার। আচ্ছা, এটা একটা গেল। এরপরে যে পয়েন্টটা সেটা হলো যে আমাদের টপিক 5, যেটা টপিক 5 এসে আমাদের থাকতেছে হলো যে হাউ টু ডিটেক্ট। ঠিক আছে, হাউ টু ডিটেক্ট এই ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে চলে আসে। ঠিক আছে, তারপর আমি আলাদাভাবে লিখে দিই হাউ টু মেজার অ্যাঙ্গুলার পজিশন ইউজিং এ সিঙ্ক্রো এন্ড রিজলভার। সিঙ্ক্রো হলো একটা সিঙ্ক্রো, আর সিঙ্ক্রোস হলো অনেকগুলো সিঙ্ক্রো। ঠিক আছে, হাউ টু মেজার অ্যাঙ্গুলার পজিশন ইউজিং এ সিঙ্ক্রো এন্ড এ রিজলভার। ঠিক আছে, বা এন্ড রিজলভার, এটা একটা হলো যে কিভাবে করা যায়। আর এটার সাথে হলো যে এটা ম্যাথমেটিক্যালি শো করবো। ঠিক আছে, এটা দেখাতে হবে ম্যাথমেটিক্যালি, যেভাবে আমরা এক্সপ্লেন করছি ক্লাসে, ম্যাথমেটিক্যালি দেখাতে হবে। এবং হাউ টু মেজার অ্যাঙ্গুলার পজিশন ইউজিং এ সিঙ্ক্রো এন্ড রিজলভার ম্যাথমেটিক্যালি আমরা দেখিয়েছি। তো আরেকটা দেখাতে হবে যে এটা হচ্ছে টপিক 5। এরপর দেখাতে হবে যে দুইটা সিঙ্ক্রো দিয়ে আমরা দেখাইছি কি রে বাবা, কি হলো এখানে ম্যাথমেটিক্যালি, আমি দেখাইছি হলো এখানে যে 1 থেকে 3 4 5 6 থাকবে হলো যে হাউ টু ডিটেক্ট অ্যাঙ্গুলার পজিশন ইউজিং এ সিঙ্ক্রো এন্ড রিজলভার। এখানে যেটা ছিল ইউজিং সিঙ্ক্রোস, এখানে অর দিদি সবচেয়ে ভালো, সিঙ্ক্রোস এন্ড রিজলভার্স। এর মানে হলো যে দুইটা সিঙ্ক্রো দিয়ে কিভাবে অথবা দুইটা রিজলভার দিয়ে কিভাবে করা যায় এটা, আর এখানে হচ্ছে একটা সিঙ্ক্রো এবং একটা রিজলভার দিয়ে কিভাবে করা যায়, এটা হচ্ছে স্পটটি কানেকশন দিয়ে কিভাবে করা যায়। ঠিক আছে, আর একটা আমরা অ্যাপ্লাই করছিলাম, একটা হচ্ছে যে কন্ট্রোল ট্রান্সফরমার। ঠিক আছে, টপিক 7 ছিল কন্ট্রোল ট্রান্সফরমার। এখানে ছিল কন্ট্রোল ট্রান্সফরমার রিজলভার। এই
জন্য কন্ট্রোল ট্রান্সফরমার সম্পর্কেও আমাদের এখানে জানতে হবে যে কন্ট্রোল ট্রান্সফরমার কাজটা কি। কন্ট্রোল তাহলে 5 6 7 তাহলে হাউ টু মেজার, হাউ টু precisely measure, how to precisely measure angular position using synchronous with control transformer. ঠিক আছে, ট্রান্সফরমার হয়ে গেছে। তাহলে আমাদের কোশ্চেন কমপ্লিট। এগুলোই ছিল আমাদের এই কুইজের কোশ্চেন, হাউ টু প্রিসাইজলি মেজার অ্যাঙ্গুলার পজিশন ইউজিং সিনক্রোনাস উইথ কন্ট্রোল ট্রান্সফরমার মেথড। তাহলে আমরা এখন স্টপ শেয়ার করে দিচ্ছি। এখন আশা করি সবাই ক্লিয়ার যে আমাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে। আমি এই স্লাইডটা তোমাদের সবার সাথে শেয়ার করে দেবো। অলরেডি আমার নেক্সট ক্লাসে টাইম হয়ে গেছে, আমি আজকে ক্লাসটা শেষ করছি। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা বৃহস্পতিবারে কোশ্চেনটা নিব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুক। আজকে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।